বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ, শ্রেণী নবম দশম। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের বিশেষ পাঠ মানচিত্র পঠন ও ব্যবহার। শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ তারেক হায়দার, সহকারী শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, চটকির, নোয়াখালী। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পাঠ গ্রহণের জন্য প্রস্তুত। তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বই হাতে নিতে হবে। পাঠ্য বই না নিলে আমাদের শিক্ষণফল অর্জিত হবে না। শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ অনুযায়ী আমাদের শিক্ষণফল মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। আমি আবার বলছি, মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন প্রকার মানচিত্র সম্পর্কে বলতে বা বর্ণনা দিতে পারবে। মানচিত্রের তথ্য উপাত্ত উপস্থাপন, নিয়মাবলী, বর্ণনা এবং ব্যবহারিক প্রয়োগ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের আজকে শিক্ষণফল। আমরা অবশ্যই পাঠে মনোযোগী হব। আমার বর্ণনার পাশাপাশি, আমার শ্রেণী কার্যক্রম পাশাপাশি তোমরা পাঠ্য বই প্রতি নজর দেবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ মানচিত্র পঠন ও ব্যবহার। মানচিত্র একজন ভূগোলবিদের জন্য একটি অতি প্রয়োজনীয় উপকরণ। শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে, একজন ভূগোলবিদ, ভূগোল শিক্ষক এবং ভূগোল শিক্ষার্থী, মানচিত্রটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এর সাহায্য সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোনো অঞ্চল বা কোনো এলাকা, কোনো বিশেষ এলাকার সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান বা ধারণা লাভ করা যায়। একটি মানচিত্রের মধ্যে আমরা সমগ্র পৃথিবীর নমুনা বা কোনো একটি অঞ্চল দেখাতে পারি। আমরা কোনো একটি কাগজের মধ্যে মানচিত্র এঁকে সেখানে চিহ্ন দিয়ে সে অঞ্চলের অবস্থা সম্পর্কে বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি মানচিত্র যে কেবল ভূগোলবিদের জন্য প্রয়োজন তা নয়, এটি প্রায় সকল মানুষের জন্য, বিশেষ করে পর্যটক, প্রশাসক, পরিকল্পনাবিদ, স্থপতি, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, আবহাওয়াবিদ, এমনকি সাধারণ মানুষের বিশেষ প্রয়োজনে লাগে। এই অধ্যায়ে আমরা আজকের পাঠে মানচিত্র এর প্রকারভেদ, গুরুত্ব, ব্যবহার, স্থানীয় সময়, গুরুত্ব, ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা মানচিত্র পঠন ও এর ব্যবহার এতটুকু পর্যন্তই আজকে আমরা সীমিত থাকব। আমরা পরবর্তী শ্রেণী কার্যক্রম যখন করব তখন অন্যগুলা আমরা দেখব। তাহলে আজকে আমাদের যে বিষয় পঠন বিষয়, সেটা হলো মানচিত্র পঠন, ব্যবহার ও এর গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রাথমিক একটা ধারণা দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো বোর্ডে। এখানে আমরা একটা মানচিত্রের নমুনা উপস্থাপন করেছি, দেখাবার চেষ্টা করেছি। এটা হচ্ছে একটা গ্রামের নকশা। শিক্ষার্থীবৃন্দ, এখানে এই মানচিত্রে একটা গ্রামের উত্তর পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া এগুলো দেখানো আছে। গ্রামের মধ্য দিয়ে চলা নদী, খাল দেখানো আছে, রাস্তা দেখানো আছে, তারপরে গৃহ, মসজিদ ইত্যাদি। গ্রামে সাধারণত যে সকল স্থাপনা থাকে, এখানে আমরা সেসব এখানে নমুনা উপস্থাপন করার চেষ্টা করেছি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি মানচিত্র সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা দিতে আমি সক্ষম হয়েছি। এখন দেখো মানচিত্রের ধারণা, গুরুত্ব এবং এটার ব্যবহার। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আরেকটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে বাংলাদেশের একটি নমুনা মানচিত্র আছে। এখানে সম্পূর্ণ মানচিত্রের যে যোগ্যতা, যে একটা মানচিত্রের যে তোমার
যে যে সকল বিভিন্ন উপকরণ থাকে, যে বিষয়গুলো থাকে, এখানে সবটুকু নাই। এখানে আমরা নমুনা মানচিত্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই বাংলাদেশের একটা প্রশাসনিক মানচিত্র, এখানে বিভাগগুলো দেখানোর চেষ্টা করেছি। তারপরে তোমার এই ডিগ্রি কোনটা কত ডিগ্রি স্কেল সেটা দেখানোর চেষ্টা করেছি। এই নমুনা মানচিত্র তোমরা যদি তোমাদের পাঠ্য বই লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠ্য বইয়ের 32 পৃষ্ঠায়, পাঠ্য বইয়ের 32 পৃষ্ঠায় আমরা আমরা পাঠ্য বইয়ের 32 পৃষ্ঠায় এই মানচিত্রটা দেখতে পাবো। শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে বাংলাদেশের একটি প্রশাসনিক মানচিত্র। কাগজের 1 পৃষ্ঠায় বাংলাদেশের আন্তর্জাতিক সীমা, বাংলাদেশের কোন দিকে কোন দেশ, বাংলাদেশের কোন কোন সাগর, কোন দিকে সাগর আছে, কোন দিকে কোন দেশ আছে। এছাড়া দেখানো হয়েছে বাংলাদেশের 7টি বিভাগ, কোন বিভাগ কতটি জেলা, এদের নামও এই মানচিত্রে, আমাদের মূল বইয়ের 32 পৃষ্ঠার মানচিত্রে সবকিছুই আছে, আমরা এগুলা দেখতে পাবো। এইভাবে কাগজের 1 পৃষ্ঠার মধ্যে সমগ্র পৃথিবী, বিভিন্ন মহাদেশ, বিভিন্ন দেশ, বিভিন্ন দেশের বিভাগ ও জেলা একে দেখানো যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমরা অবশ্যই পাঠ্য বইয়ের 32 পৃষ্ঠার এই মানচিত্রটি দেখব। আচ্ছা, এবার দেখি মানচিত্রে ছাড়াও তোমরা হয়তো তোমাদের স্কুলে স্কেল মানচিত্র দেখেছো। আমরা আমাদের বিদ্যালয়ের দেয়ালে বিভিন্ন দেয়াল মানচিত্র অফিস কক্ষে বা আমাদের বহুল কক্ষে এখানে টাঙানো আছে, তোমরা সেগুলো লক্ষ্য করতে পারো, দেখতে পারো। বিভিন্ন বিভাগ, বিভিন্ন দেশ, বিভিন্ন গুরুত্বপূর্ণ তোমার স্থাপনা, গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে বিভিন্ন মানচিত্র থাকে সাধারণত। মানচিত্রে কোনো অঞ্চল, প্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, মাটি, পানি সবকিছু সম্পর্কে ধারণা দেওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই পাঠ্য বই প্রতি, আমি বারবার কিন্তু পাঠ্য বইয়ের কথাটা বলি, কারণ পাঠ্য বই আমাদের মূল শিক্ষার যে ধারণা সেটা আমরা পাঠ্য বই থেকে লাভ করব। পাঠ্য বইয়ের উপর ভিত্তি করে আমরা আমাদের অন্যান্য যে সকল ধারণা আমরা পেতে পারি, আমাদের বাস্তব ধারণা, পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন, ইউটিউব বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য, আমরা এগুলো শুনে আমরা ধারণা লাভ করি, অথবা আমরা পর্যটনের মাধ্যমে আমরা নিজে প্রত্যক্ষভাবে দেখার সুযোগ বা সৌভাগ্য আমাদের হতে পারে। তো এই মানচিত্রকে ইংরেজিতে বলে ম্যাপ। এটা একটা ল্যাটিন শব্দ, ম্যাপ্পা শব্দ থেকে, ল্যাটিন শব্দ ম্যাপ্পা শব্দ থেকে ম্যাপ শব্দটি এসেছে। সাধারণত ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে বলে ম্যাপ্পা। তো আগেকার দিনের কাপড়ের উপরে ম্যাপ বা মানচিত্র আঁকা হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কোনো ঐতিহাসিক সিনেমা দেখে থাকো, বিশেষ করে ঐতিহাসিক যে সকল ছবিগুলা টিভিতে প্রদর্শিত হয়, সেগুলাতে তোমরা বিভিন্ন মানচিত্র, তারা যে সকল তাদের লেখা পত্র, মানচিত্র, এগুলা যে উপস্থাপিত হয়ে থাকে, এগুলা সাধারণত কাগজের টুকরাতে, এগুলা কাপড়ের মধ্যে এগুলা করা হয়ে থাকে, কাপড়ের টুকরার উপরে। তাই ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরা বলে মাপ্পা। আগের দিনে কাপড়ের উপরে ম্যাপ বা মানচিত্র আঁকা হতো। পৃথিবী বা কোনো অঞ্চল, অংশবিশেষ, কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করে যেটাকে আঁকা হতো, এটা ছিল মানচিত্র। মানচিত্র হলো নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবীর বা এর অংশবিশেষের অঙ্কিত প্রতিরূপ। এই সমতল ক্ষেত্র হতে পারে এক টুকরা কাপড় বা কাগজ। তা এখন আমরা দেখবো মানচিত্রে স্কেল নির্দেশের পদ্ধতি। মানচিত্রে আমরা কিভাবে স্কেল নির্দেশ করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্কেল নির্দেশের পদ্ধতি, 3টা পদ্ধতিতে স্কেল নির্দেশ করা যায়। মানচিত্রের যে স্কেল, এখানে আমরা যে মানচিত্র এঁকেছি, এখানে যে স্কেল দেখানো হয়েছে 1 ইঞ্চি বা 1 মাইল, বা এখানে যে স্কেল দেখানো হয়েছে এখানে 0, 32, 64 কিলোমিটার প্রতি ইঞ্চি, এখানে 64 কিলোমিটার উপস্থাপিত হয়েছে। তো এই যে স্কেলগুলা, আবার এখানে আমরা একটা স্কেলের নমুনা প্রদর্শন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্কেল 3টা উপায়ে, একটা হলো বর্ণনার সাহায্য, একটা হলো রেখাচিত্রের সাহায্য, আর একটা হলো প্রতিভু অনুপাতের সাহায্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই দেখো বর্ণনার সাহায্য। আমরা বর্ণনা বা কথার মাধ্যমে মানচিত্রে স্কেল প্রকাশ করে থাকি। যেমন 1 ইঞ্চিতে 4 মাইল, 16 ইঞ্চিতে 1 মাইল, 1 সেন্টিমিটারে 1 হেক্টোমিটার। এখানে প্রতিটি ক্ষেত্রে প্রথম 1 সংখ্যাটি, তাই ইঞ্চি বা সেন্টিমিটার যাই হোক না কেন, মানচিত্রের গুরুত্ব
এবং দ্বিতীয় সংখ্যাটি মাইল, গজ, কিলোমিটার বা হেক্টোমিটার যাই হোক না কেন ভূমির গুরুত্ব বা দূরত্ব প্রকাশ করে। প্রথমটা হলো আমরা এখানে যে দেখিয়েছি এক, যেমন এখানে এই স্কেলে 1 ফুট পর্যন্ত 10, তারপরে 20, তারপরে 30, তারপরে 40, এই 40। এখানে যে এটা দেখানো হলো এখানে এক, এই প্রথম একটা, প্রথম এক, এটা এটা হচ্ছে মানচিত্রের মানচিত্রের প্রথম প্রতিটি ক্ষেত্রে এক সংখ্যাটি হচ্ছে মানচিত্রের দূরত্ব, এবং দ্বিতীয় সংখ্যাটি সেটা হচ্ছে কত দূরত্বের পরিমাণ, দূরত্বের পরিমাণ। এটা হচ্ছে বর্ণনার সাহায্যে। আবার আরেকটা পদ্ধতি হচ্ছে রেখাচিত্রের সাহায্য। কোনো একটি রেখাকে প্রয়োজনীয় ইঞ্চি, ইঞ্চি, ক্ষুদ্র অংশ, সেন্টিমিটার, এটা এটা হচ্ছে রেখাচিত্রের সাহায্যে। এই যে এখানে ক্ষুদ্র অংশ, এটা হলো বৃহৎ অংশ। এখানে যদি আমরা 1 ইঞ্চি করি, এখানে 1 ইঞ্চিকে আবার বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে, ইঞ্চিতে, ইঞ্চিতে ছোট অংশে, বা সেন্টিমিটার, মিলিমিটার ইত্যাদি ভাগে ভাগ করা হয়েছে। এই ক্ষুদ্র অংশে ভাগ করে প্রতি মানের ভাগের মানচিত্র, ভাগের মান লিখে মানচিত্রে স্কেল প্রকাশ করা হয়। যেমন 1 সেন্টিমিটার, 10 কিলোমিটার বর্ণনাটি রেখাচিত্রের মধ্যে প্রকাশ করতে হলে প্রথমে 5 গজ ছেড়ে দিয়ে যথাক্রমে 0, 10, 20, 30, 40, 0, এখানে মনে করো 0, এখানে 0, 10, এখানে 0, 10, 20, 30, 40, 0, 10, 20, 30, 40 থেকে কিলোমিটার লিখতে হবে। বাম পাশের ঘরটিকে আবার 10 ভাগে ভাগ করে, এখানে আবার এটাকে 10 ভাগে ভাগ করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আমরা এইভাবে করতে পারি। এই প্রতিটি ক্ষুদ্র ভাগের মান কিন্তু লিখতে হবে, তা না হলে আমরা যার উদ্দেশ্যে লিখবো, যিনি আমাদের মানচিত্র দেখবেন তার বুঝতে কষ্ট হবে, তিনি বুঝতে পারবেন না। ইঞ্চি স্কেলের একই নিয়ম অনুসারে করতে হবে। তো এখানে 1 ইঞ্চিতে ধরো 4 মাইল ভাগ করতে হবে, 0 থেকে 1, 2, 3, 4 মাইল দিয়ে লিখতে হবে। এরপরে আছে প্রতিভু অনুপাতের সাহায্য। আরেকটা পদ্ধতি হচ্ছে প্রতিভু অনুপাতের সাহায্য। শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন দেশের গুরুত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক ব্যবহার করা হয়। এরূপ এক দেশের এককের মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ করা হলে ভাষাগত পার্থক্যের কারণে তা অন্য দেশের লোকের পক্ষে ব্যবহার করা সম্ভব হয় না। এই অসুবিধা দূর করার জন্য প্রতিভু অনুপাত পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। ইংরেজিতে একে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা সংক্ষেপে আরএফ, এবং বাংলা সংক্ষেপে বলে ভগ্নাংশের আকারে দেওয়া স্কেলটির লব রাশি মানচিত্রের দূরত্ব এবং হর রাশি একই এককে ভূমির দূরত্ব প্রকাশ করে। শিক্ষার্থীবৃন্দ, মনে করো 1 সেন্টিমিটারে 1 মিটার বর্ণনা প্রকাশিত স্কেলটির প্রতিভু অনুপাতে প্রকাশ করতে হলে মিটারটিকে সেন্টিমিটারে আনতে হবে। উভয় সংখ্যার মধ্যে অনুপাত স্থির করতে হবে। যেমন আমরা এখানে যদি দেখাই 1 অনুপাত, মনে করো আমরা দেখালে যেমন 1 ইঞ্চি অনুপাত কত 16 মাইল, বা আবার এটাকে 1, 16, এইভাবে ভগ্নাংশের মাধ্যমে এইভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই এটা বোঝার চেষ্টা করব। তো এখানে 1:100, 1:1000 এইভাবে করা হয়। আবার ব্রিটিশ পদ্ধতি হচ্ছে ধরো 1:36 দেওয়া থাকলে বুঝতে হবে মানচিত্রের গড় দূরত্ব 1 ইঞ্চি, তখন ভূমির দূরত্ব হচ্ছে 36 ইঞ্চি। তো এটা হলো ব্রিটিশ অনুপাত। যদি এটা ব্রিটিশ নির্দেশনা অনুযায়ী ভাবে হয়, অর্থাৎ 1 ইঞ্চিতে 1 গজ, বর্ণনায় 1 ইঞ্চিতে 1 মাইল, তখন হবে 1 ইঞ্চি, ওই যে 63,360, যেহেতু 1 মাইল সমান 63,360 ইঞ্চি। শিক্ষার্থীবৃন্দ, একটি বৃহদাকার দেশ ও মহাদেশকে আমরা একটি ছোট বই বা খাতার পৃষ্ঠে অঙ্কন করে দেখাতে পারি। এছাড়া মানচিত্রটির সঙ্গে ভূমির প্রকৃত দূরত্বটি বোঝানোর জন্য স্কেল ব্যবহার করে ভালোভাবে প্রকাশ করতে পারি।
তো মানচিত্র বললে আমাদের চোখে ভেসে উঠে একটি দেশ, একটি অঞ্চল তথা একটি ভূখণ্ডের চিত্র, একটি মহাদেশ বা সমগ্র পৃথিবী। একটি মানচিত্রের মধ্যে কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে: বিভাগ, জেলা, রাস্তা, নদ নদী, হ্রদ, পাহাড়, পর্বত ইত্যাদি। এইভাবে দেশ মহাদেশের মধ্যে আমরা চাইলে ছোট একটি স্থানকেও সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেখাতে পারি। কোন স্থানের অবস্থান থেকে শুরু করে ওই স্থানের খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিত হওয়ার জন্য মানচিত্রের কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমগ্র পৃথিবীর যখন আমরা পৃথিবী সম্পর্কে আমরা একটি ভূগোলক দেখলেই যেরকম বুঝতে পারি এখানে সমগ্র পৃথিবীর মানচিত্র আছে, মহাদেশগুলো আছে, মহাদেশগুলোর অভ্যন্তরীণ আবার বিভিন্ন দেশ এই মানচিত্রের মধ্যে অবশ্যই থাকবে। মানচিত্রের মধ্যে কি ধরনের তথ্য থাকবে তা নির্ভর করবে স্কেল, অভিক্ষেপ, কনভেনশনাল সাইন, মানচিত্র অঙ্কনকারীর দক্ষতা, অঙ্কনের ধরনের উপর। একটি বৃহৎ স্কেলের মানচিত্র মধ্যে একটি স্থানকে বেশি তথ্য দিয়ে দেখানো যায়। মানচিত্র অঙ্কন করার জন্য কিছু বিষয় জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, বিষয়টা মনোযোগ দিয়ে পড়তে হবে, শুনতে হবে। মানচিত্র বিভিন্ন রকমের হয়, প্রতি মানচিত্রে বিভিন্ন বিষয় থাকে, এগুলো বিভিন্ন রং, রেখা, সংকেত দিয়ে বোঝানো হয়। এই রং, রেখা, সংকেত হলো মানচিত্রের ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানচিত্র হচ্ছে সাংকেতিক বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়। এই সাংকেতিক ভাষাগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা মানচিত্র বুঝতে সমর্থ হব না। রং, রেখা, সংকেত হলো মানচিত্রের ভাষা। মানচিত্রটি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভাষা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আধুনিক সভ্যতা মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতিবিদ, ইতিহাসবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিক, সৈনিক, নাবিক সকলের নিকট মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভূগোলবিদ ও ভূগোলের শিক্ষার্থীদের নিকট মানচিত্র একটি অপরিহার্য উপাদান। মানচিত্র না হলে আমাদের পাঠে অসম্পূর্ণ থেকে যায়। শিক্ষার্থীবৃন্দ, মানচিত্রের প্রকারভেদ। মানচিত্র বিভিন্ন প্রকারের হয়ে থাকে। সাধারণত ব্যবহৃত এবং বিষয়বস্তু অনুসারে মানচিত্রকে দুই ভাগে ভাগ করা হয়। স্কেল অনুসারে মানচিত্রের আকার দুই প্রকারের: বৃহৎ স্কেলের মানচিত্র এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই তথ্যগুলো আমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন হিসাবে আসতে পারে। রচনামূলক প্রশ্ন বা যে আমাদের বিবরণমূলক প্রশ্ন না হলেও এগুলা নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, নৌ চলাচল সংক্রান্ত নাবিকের চার্ট, বিমান চলাচল সংকেত, বৈমানিকের চার্ট, মৌজা মানচিত্র, তারপরে তোমার ক্যাডাস্ট্রাল মানচিত্র প্রভৃতি বৃহৎ স্কেলের মানচিত্র। একটি ছোট্ট এলাকা অনেক বড় করে দেখানো হয় বলে মানচিত্রের মধ্যে অনেক জায়গা থাকে এবং অনেক কিছু তথ্য এরূপ মানচিত্রকে ভালোভাবে দেখানো হয়। ভূচিত্রাবলী মানচিত্র, দেয়াল মানচিত্র প্রভৃতি হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। যেমন সমগ্র পৃথিবীটাকে একটা দেয়াল মানচিত্রের মধ্যে দেখাতে গেলে সেখানে এটাকে পৃথিবীর বহু কিছু এখানে সাংকেতিক ভাবে দেখানো হয়ে থাকে, উপস্থাপিত হয়ে থাকে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্রভাবে প্রদর্শিত হয়ে থাকে। যদি আমাদের মানচিত্র পঠন দক্ষতা না থাকে, আমরা সাংকেতিক ভাষাগুলো না বুঝি, তাহলে আমরা সেই মানচিত্র দেখে সেখান থেকে সেই তথ্য উপাত্তগুলো আমরা নিরূপণ করতে পারবো না। তারপরে পৃথিবীর মানচিত্রের মধ্যে যেমন জলভাগ, স্থলভাগ থাকে, তেমনি জলভাগ থাকে, তেমনি আবার আকাশপথ থাকতে পারে। অর্থাৎ সমগ্র পৃথিবীর মানচিত্রে এগুলা বুঝতে হলে আমাদের সাংকেতিক ভাষা বুঝতে হবে এবং কোন ধরনের মানচিত্র সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা সাধারণত দেয়াল মানচিত্রের সাথে পরিচিত, এই দেয়াল মানচিত্র প্রভৃতি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। সমগ্র পৃথিবী মহাদেশের মতো বড় অঞ্চলকে একটি কাগজে দেখানো হয়। এই প্রকার মানচিত্র বেশি জায়গা থাকে না, ফলে এই মানচিত্রের বেশি কিছু দেখানো যায় না। উপস্থাপিত বিষয়বস্তু হিসাবেও মানচিত্র দুই প্রকার, একটা হলো গুণগত মানচিত্র আর একটা হলো পরিমাণগত মানচিত্র। এর আগেও আমরা দুই ভাগে মানচিত্রকে ভাগ করেছি, স্কেল অনুসারে মানচিত্র, একটা হচ্ছে বৃহৎ স্কেলের আর একটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে এই গুণগত মানচিত্র: ভূতাত্ত্বিক, ভূসংস্থান, ভূমিরূপ, মৃত্তিকা, দেয়াল মানচিত্র, ভূচিত্রাবলী মানচিত্র, স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র এবং মৌজা মানচিত্র, এগুলো হচ্ছে গুণগত মানচিত্রের অন্তর্ভুক্ত। আমরা যে সকল ভূতাত্ত্বিক মানচিত্র, পৃথিবীর আভ্যন্তরীণ যে মানচিত্র দেখানো আমরা দেয়াল মানচিত্র হিসেবে দেখতে পাই,
তারপরে ভূসংস্থানিক মানচিত্র, ভূমিরূপের মানচিত্র, মৃত্তিকা মানচিত্র, দেয়াল মানচিত্র, ভূচিত্রাবলীর মানচিত্র, স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র, মৌজা মানচিত্র। এগুলো হচ্ছে গুণগত মানচিত্রের অন্তর্গত। এরপরে হচ্ছে পরিমাণগত, বায়ুর উত্তাপ, বৃষ্টিপাতের পরিমাণ, জনসংখ্যার বন্টন, জনসংখ্যার ঘনত্ব, খনিজ উৎপাদন, বনজ সম্পদ, বনজ উৎপাদন, শিল্পজ উৎপাদন প্রভৃতি পরিসংখ্যান তথ্য যেসব মানচিত্রে দেখানো হয় সেসব মানচিত্র হচ্ছে পরিমাণগত মানচিত্র। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা দুই ধরনের মানচিত্র ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। যেহেতু আমরা বিদ্যালয়ে লেখাপড়া করছি, সেহেতু বিভিন্ন মানচিত্রের সাথে ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি বিভিন্ন উপায়ে, আমাদের বই পুস্তকের মাধ্যমে বা বিদ্যালয় অফিসে সংরক্ষিত বিভিন্ন মানচিত্রের মাধ্যমে। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব ক্যাডাস্ট্রাল মৌজা মানচিত্র কি। এটা আমরা আমাদের এলাকাতে বিভিন্ন সময়ে হয়তো কেউ দেখে থাকতে পারে, নাও দেখে থাকতে পারে। বিভিন্ন জায়গা জমি পরিমাপের সময় আমরা একটা মানচিত্র দেখতে পাই। একটা মানচিত্র দেখে দেখে যারা পরিমাপ করে থাকেন, তো ওই সকল, এটা হচ্ছে ক্যাডাস্ট্রাল মানচিত্রের অন্তর্ভুক্ত। এটা এইটাই ক্যাডাস্ট্রাল বা ক্যাডাস্ট্রিক শব্দ থেকে এই শব্দটা এসেছে। ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র একই কথা, যার অর্থ হচ্ছে রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। এই মানচিত্র তৈরি করা সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমি, বিল্ডিং, মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। আমাদের সামনে যে মৌজা মানচিত্র দেখতে পাই সেগুলো আসলে ক্যাডাস্ট্রাল মানচিত্র। এই মানচিত্রের মাধ্যমে হিসেব করেই সরকার ভূমির মালিক থেকে কর আদায় করে থাকে। এই মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের গ্রামের যে নকশা, বা আমরা যেটাকে নকশা বলে থাকি, বিভিন্ন গ্রামের বিভিন্ন মৌজা নকশা। এই মানচিত্র নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। এই মানচিত্রগুলো বৃহৎ স্কেলে অঙ্কন করা হয়। এটা সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল বা 32 ইঞ্চিতে 1 মাইল দেখানো থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠ্য বই 35 পৃষ্ঠায় আমরা এখানে একটা মৌজা মানচিত্র আছে, খণ্ড মানচিত্র, মৌজা মানচিত্রের খণ্ড অংশ আছে, আমরা এখানে দেখতে পাই। তো শহরের পরিকল্পনার মানচিত্র মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে তোমার ভূসংস্থানিক মানচিত্র। ভূসংস্থানিক মানচিত্রের আরেকটা নাম হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। এই মানচিত্রে প্রকৃত জরিপ কার্যের মাধ্যমে প্রস্তুত করা হয়। সাধারণত প্রাকৃতিক, সাংস্কৃতিক দুই ধরনের উপাদান এখানে দেখতে পাওয়া যায়। মানচিত্রের স্কেল একেবারে ছোট না হলেও মৌজা মানচিত্রের মতো বৃহৎ নয়। এই মানচিত্রগুলো কিছু জমির সীমানা থেকে হয় না, জমির সীমানা দেখানো হয় না। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবে পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, উপত্যকা, হ্রদ প্রভৃতি দেখানো। অন্যদিকে সাংস্কৃতিক বৈচিত্র্য হিসেবে রেলপথ, হাটবাজার, পোস্ট অফিস, সরকারি বিভিন্ন স্থাপনা, মন্দির, মসজিদ, মাদ্রাসা নিখুঁতভাবে দেখানো হয়। বর্তমান যুগে বিমান থেকে ছবি তোলার মাধ্যমে এই মানচিত্রের নবযুগের সূচনা হয়েছে। এই মানচিত্রের স্কেল হচ্ছে 1:1,20,000 হলে ভালোভাবে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। বিভিন্ন দেশের স্কেলে এই মানচিত্র তৈরি করে। সবচেয়ে আদর্শ জনপ্রিয় ব্রিটিশদের তৈরি করা মানচিত্র, যার স্কেল হচ্ছে 1:25,000 থেকে 1:1,00,000। এটা আমেরিকান মানচিত্র স্কেল থাকে। আমেরিকাতে এই মানচিত্রের স্কেল থাকে সাধারণত 1:62,500 এবং 1:1,25,000। বাংলাদেশ সাধারণত ব্রিটিশ স্কেলটি অনুসরণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর বাইরে আছে দেয়াল মানচিত্র, আছে ভূচিত্রাবলী, বিভিন্ন অ্যাটলাস মানচিত্র। আমরা ভালোভাবে পড়বো, এটা মনোযোগ দিয়ে পড়বো আমাদের পাঠ্য বইতে। আমরা আমাদের পরবর্তী শ্রেণী কার্যক্রমে আমরা এই আলোচনা, মানচিত্র সম্পর্কিত আলোচনাটা আমরা সম্পন্ন করব এবং বিভিন্ন মানচিত্রের আমরা চিত্র দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো আমরা আমাদের শ্রেণী কার্যক্রম এখানে শেষ করছি। আমরা অবশ্যই পাঠে মনোযোগী হব, আমাদের পাঠ্য বইয়ের প্রতি মনোযোগী হব, তা না হলে কোনো অবস্থাতে আমাদের শিক্ষাফল অর্জিত হবে না। অতএব শিক্ষার্থীবৃন্দ, আজকের শ্রেণী কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার শ্রেণী কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুখে থেকো।